সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা সাধারণত বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা শুনে থাকি, কিন্তু চোখের ক্যান্সার বা শিশুদের ক্ষেত্রে চোখের ক্যান্সারের কথা আমরা একটু কম শুনে থাকি। আজ আমরা এই শিশুদের চোখের ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের চোখের ক্যান্সার হয় কিনা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি চক্ষু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ক্যান্সার তো হয়, কিন্তু চোখের ক্যান্সার আসলে আমরা খুব কমই শুনে থাকি, এবং সেটা শিশুদের চোখের ক্যান্সার। সেটা আসলে কেন হয়ে থাকে? চোখের ক্যান্সার এটা খুব পরিচিত একটা বিষয় না, কিন্তু আমরা জানি যে চোখের ক্যান্সার আছে, এবং কি শিশুদের বেলায় আলাদা ক্যান্সার আছে। তো চোখের ক্যান্সারের মধ্যে যেটা হয়, চক্ষু গোলকের ভিতরে ক্যান্সার এক ধরনের, আবার চোখের গোলকের বাইরে যেরকম অরবিটে ওখানে ক্যান্সার হয়। তো সবগুলোই তো আমরা চোখের ভিতরেই নেই। তো চক্ষু কুঠরে যেটা, সেটা হলো র্যাবডোমা, সার্কোমা, মেলানোমা, এগুলো অনেক কমন, মেনিনজিওমা। কিন্তু চোখের ভিতরে যে রেটিনা যেটা আছে, স্নায়ুর পর্দা যেটা, যে রেটিনার মাধ্যমে তো আমরা দেখি, লাইট যে পড়ে সেটা রেটিনাই তো এটাকে রিসিভ করে, তারপর আমরা দেখি। তো ওই যে স্নায়ুর যে স্তর, ওই স্তরে একটা টিউমার আছে, সেটা বলে রেটিনোব্লাস্টোমা। এটা একদম শিশুদের বেলায় বেশি হয়। বেশি মানে কি, সব শিশুদের টিউমার এটা আমরা বলতে পারি। তো চোখে যত টিউমার আছে তার মধ্যে শিশুদের ক্ষেত্রে এটা হলো সবচেয়ে কমন। যদিও আপনি যদি আমরা স্ট্যাটিস্টিক্স করেন তাহলে তো লাখে একটার কম, 1 লাখ পপুলেশনে তো একটা বা 0.89 0.9 এরকম হবে, কিন্তু এটা প্রাদুর্ভাব আছে। যে কোনো চিকিৎসককে জিজ্ঞেস করেন, তার প্র্যাকটিসে সে এটা পাচ্ছে, তার মানে আনকমন না, আমাদের দেশে প্রচুর আছে। বাংলাদেশে এটার প্রাদুর্ভাবটা কেমন, বা আমরা যদি সিনারিওটা বলি? যে লাখে একটার কম। আচ্ছা, লাইভ বার্থ যদি আমি হিসাব করি, যে একটা বাচ্চা জন্ম নিল, এরকম 1 লাখের মধ্যে একটা পাবো। তো এখন যেটা হয় যে আসলে এটা এত পরিচিত না। কেন পরিচিত না? এই জন্যেই, কারণ চোখের ভিতরে টিউমারটা তো আর বাইরে থেকে দেখা যাচ্ছে না। রেটিনাতে যখন টিউমারটা আসে, সে জন্মের সময়ই টিউমারটা হয়। তাহলে আমরা বুঝি কেমনে? ভিতরে তো আর দেখতেছি না, শিশু তো বলতেও পারে না, তখন তো দেখে কি দেখে না, এটা তো অনেক মা বুঝতে পারে না। তো সেই জন্যে এটা যেটা হয় যে একটু সময় নেয়, 1 বছর 1.5 বছর পরে যখন মা বুঝতে পারে যে চোখে চোখে তো হচ্ছে না, বা একটা চোখ বাঁকা হয়ে যাচ্ছে, তো এই অন্য উপসর্গ যখন দেখে, অথবা দেখা যায় অনেকটা ওই যে বিড়ালের চোখ যেরকম ঝলমল করে, এরকম ঝলমল করে চোখে, এইগুলো মায়ের কাছে তো তখন মনে হয় যে না, এটা তো স্বাভাবিক না। তখন এই চিকিৎসার জন্য দেখাইতে যায়, তখন এটা ধরা পড়ে। যে সমস্ত শিশুরা জন্মগতভাবে টিউমার নিয়ে জন্মাচ্ছে, এই টিউমার হওয়ার পেছনে আসলে কোনো কারণ রয়েছে কিনা, বা গর্ভবতী মা যিনি ছিলেন তার কোনো রোগের কারণে কি সেই শিশুটির, গর্ভস্থ শিশুটির এই জন্মগত টিউমার হচ্ছে কিনা চোখে? এটা হয় কি, রেটিনোব্লাস্টোমা, ওই যে ব্লাস্ট যেটা বলতেছি, এটা হলো ভ্রূণের ভিতরে যখন সেলটা থাকে, তখন এটা ইম্যাচুর সেল, স্নায়ুর সেল, এই স্নায়ু, কিন্তু এই নিউরনটা তখনও ম্যাচুর হয়নি। আচ্ছা, তো এই ভ্রূণে যখন থাকে, তখনই এইটার মধ্যে একটা জিনে মিউটেশন বলি আমরা, এটা ত্রুটিপূর্ণ একটা হয়ে গেল, একটা জিন ত্রুটিপূর্ণ হয়ে গেল। তো জার্ম লাইনে যখন এই ত্রুটিটা হয়, তখন এটা কিন্তু বডির সমস্ত যে ইয়েতে সেল আছে, এগুলোর মধ্যে এই ত্রুটিটা ছড়িয়ে থাকে। এই ত্রুটিটা কিন্তু অন্য কোনো রেডিয়েশনে হতে পারে, অন্য বাহ্যিক যে সমস্ত কারণে ক্যান্সার হয় সেগুলোর জন্য এটা হতে পারে। তাহলে একটা হলো এনভায়রনমেন্টাল, পরিবেশগত অন্য কোনো একটা কারণে, আরেকটা হলো তার জন্মগতভাবেই ব্রণ এটা ক্যারি করছে, ইনহেরিট করছে, বা সে যখন ওই ব্রণ হয় তখনই এটা ইমপ্ল্যান্ট হয়ে আছে এই ত্রুটিটা। তাহলে এই ত্রুটিটা সে পারিবারিকভাবে
বা জন্মগতভাবে সে এটা ক্যারি করলো। তাহলে দুইভাবে এই ক্যান্সারটা আসতেছে। যেটা জার্ম লাইনে আসতেছে, ব্রণ থেকে যেটা আসতেছে, এটা কিন্তু ওই জেনারেশন টু জেনারেশন চলতে থাকে, কিন্তু ক্যান্সার হবে অথবা না হতে পারে। কারণ ওই যে একটা বলছি যে জার্ম মিউটেশনে ডাবল কপি থাকে, পেয়ারে পেয়ারে থাকে। তো সমস্ত জিনেই কিন্তু এক পেয়ার, একটাতে ত্রুটি আছে আরেকটা হেলদি আছে, তাহলে কিন্তু এক্সপ্রেশন হবে না, এটা মানে প্রকাশ করবে না। কিন্তু যদি ওই অন্য কোনো কারণে ওই সেকেন্ডটাও যদি মিউটেশন হয়ে যায়, আচ্ছা, তাহলে দুইটি মিউটেশন হয়ে গেল, তখন কিন্তু সে টিউমার দিবে। আচ্ছা, তো এখন যদি এই বাচ্চার একটা টিউমার হয়, তার মানে কি দুইটা এফেক্টেড হয়েছে, তাহলে তার টিউমার হলো। এখন তার বাচ্চার মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু দুইটা না, একটাতে আছে। তো সেটা কেরিয়ার হিসেবে থাকলো, সে বড় হলো, বিয়ে শাদী করলো, তার বাচ্চার যখন হলো, ওই যে একটা ত্রুটি যে এটা কিন্তু যাচ্ছে, ওই তার বাচ্চার বেলায় যদি আর একটা জিন মিউটেশন হয়, তাহলে এই লাইনে যদি যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা বাইল্যাটারাল হয়, দুই চোখেই সাধারণত হয়। আর এটা যদি পান, তাহলে খুব আর্লি এটা এক্সপ্রেশন দেয়, 1 বছরের মধ্যেই সে কিন্তু ফিচার দেওয়া শুরু করবে। তাহলে খুব আর্লি দিবে, অথবা দুই চোখে দিচ্ছে, এটা আপনার বুঝতে হবে যে এটা পারিবারিক লাইনে যাচ্ছে। তাহলে পারিবারিক লাইনে আরও যারা আত্মীয় স্বজন আছে, তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, যাই হোক, তার ব্লাড রিলেশনে যারা আছে, তাদের মধ্যে এটা থাকার সম্ভাবনা আছে। তাহলে আপনাকে এই সবার চোখেই পরীক্ষা করে আপনাকে এটাকে নিশ্চিন্ত হইতে হবে যে এখানে এই টিউমারের রিস্কটা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি শিশুর পরীক্ষা মানে কি, তার অজ্ঞান করে ভিতরে ছবি নিয়ে দেখতে হয়, অপথলনোস্কোপি করে দেখতে হয়। আর যদি দেখি যে টিউমার আছে, তখন এটাকে কনফার্ম করার জন্য তখন অন্য আমরা যেগুলো হয়, এমআরআই হয়, সিটি স্ক্যান করতে পারি, এগুলো করে তখন আমরা একটা ডায়াগনোসিস করি এই শিশুর রেটিনোব্লাস্টোমা আছে। তো শুরুটা হবে মায় যখন দেখে যে তার দেখার সমস্যা হচ্ছে, চোখ জলমল করতেছে, অথবা আই কন্ট্যাক্ট করে না, মানে দেখার ঘাটতি আছে, এইভাবে ইনডাইরেক্টলি তার মনে হবে যে চোখের সমস্যা। আর যারা টের পায় না, এরা এই আস্তে আস্তে এই টিউমারটা বাড়তে বাড়তে বড় একটা টিউমারের মধ্যে চোখ নষ্ট হয়ে শুধু টিউমারটাই বাড়িয়ে চলে আসে। এই স্টেজে গেলে তখন তো আর দৃষ্টি বা চোখের কোনো বিষয় নাই, তখন হলো যান বাঁচানো। কারণ এই টিউমারটা যখন হয়, এটা স্নায়ু বলছে, তো স্নায়ুর চোখের সাথে ব্রেইনের কিন্তু একটা স্নায়ুর কানেকশন আছে, আচ্ছা, অপটিক নার্ভ। তাহলে এই চোখের এই টিউমারটা প্রথমে যায় ব্রেইনে, তার আগে যদি আমরা আটকাইতে না পারি, তাহলে কিন্তু এই বাচ্চার জীবন নাশের সংখ্যা সমূহ। আচ্ছা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে একটা কষ্টের বিষয়, যে যদি রেটিনোব্লাস্টোমা শুরুতেই শনাক্ত না হয়, দৃষ্টি যাবে, আরও দেরি করলে চোখ যাবে, আরও দেরি করলে তাহলে প্রাণনাশের সম্ভাবনা। আচ্ছা, এই ধরনের রেটিনোব্লাস্টোমার আধুনিক ট্রিটমেন্ট রয়েছে কিনা? আমাদের চিকিৎসার এখন তেমন ঘাটতি নাই। আমরা অ্যাডভান্স সেন্টারের মতো না হলেও আমরা এখন এটাকে সামাল দেওয়ার মতো একটা অবস্থা আছে। যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেই ক্ষেত্রে তো আমরা এতটা নিশ্চিতভাবে বলতে পারবো না যে তারা বাঁচাইতে পারবো। আমরা যেটা পরে করি, কেমোথেরাপি আছে, ক্রায়োথেরাপি আছে, লেজার অ্যাপ্লিকেশন আছে, অনেক চিকিৎসা কিন্তু আধুনিক চিকিৎসা এখন অ্যাভেলেবল আছে আমাদের দেশে, সব সেন্টারে নেই। কিন্তু নাম্বারও তো এত বেশি না যে সারা বাংলাদেশে সেন্টার থাকতে হবে, কিন্তু তার তো জানা থাকতে হবে যে কোন সেন্টারে গেলে এই চিকিৎসাটা পাওয়া যাবে। তাহলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে, চিটাগাংয়ে সিআইটিসি আছে, চক্ষু হাসপাতাল যেগুলো আছে, এগুলোতে যদি সে রিপোর্ট করে, এটা অজ্ঞান করে দেখতে হয় প্রাথমিকভাবে। ওইটুকু ফেসিলিটি যেখানে আছে, তারা ইনভেস্টিগেশন করে প্রাথমিকভাবে শনাক্ত করে বলে দিতে পারবে। এরপরে যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, সেটা হয়তো তারা রেফার করলো, আচ্ছা, তারা ক্যান্সার হাসপাতালে পাঠালো, এনআইতে পাঠালো, যেখানেই হোক, এটা পরে টেক কেয়ার করা যায়। আর একটা হলো যে যদি দেখা যায় যে না, তার এটা হচ্ছে না, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন আমরা যেটা করতে পারি যে তারপরের যখন জন্ম সে আরেক বাচ্চার জন্য আসবে, তখন যেন সে জন্মের পরে পরেই ওই শিশুটাকে সে স্ক্রিন করানোর জন্য। কারণ যে ফ্যামিলিতে রেটিনোব্লাস্টোমা আছে, ওই হোল ফ্যামিলির আত্মীয় স্বজনের মধ্যেই এটা রিস্ক থাকবে। কাজেই তাদের সমস্ত বাচ্চা যেহেতু 1 বছরেই এটার মানে টিউমারের এক্সপ্রেশন হয়ে যায়, বাড়ি থেকে দেখা না গেলেও, তাহলে জন্মের পরেই তাকে এটা পরীক্ষা করাইতে হবে। রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে ইনভেস্টিগেশনগুলো আসলে কি কি? প্রথমেই যেটা হয় সেটা হলো যে বাচ্চাকে অজ্ঞান করে চোখের ভিতরটা পরীক্ষা করতে হয়। আচ্ছা, সেখানে চোখের প্রেশারটা কেমন আছে, কর্নিয়াটা পরিস্ফুটিত হয়েছে কিনা,
ভিতরে রেটিনাতে কোনো স্পট আছে কিনা। এটা শুরুতে তো ওরকম বড় টিউমার যেরকম অ্যাংরি লুকিং এরকম থাকে না, হয়তো একটু কালার ডিফারেন্স হয়েছে, সাদা একটু এরিয়া দেখা যাচ্ছে, হোয়াইটিস একটু স্পেকেলের মতো দেখা যাচ্ছে, ওইটুকুর থেকে শুরু হবে। তো ওখানে যদি একটু লেজার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওইটা ওখানে বার্ন হয়ে গেল। অথবা সামনে এইদিকে আছে, আপনি যদি ক্রায়ো মানে হলো ফ্রিজিং করে দেওয়া আর কি। তো একটা ডিভাইস দিয়ে যদি কিছুক্ষণ ফ্রিজ করে রাখেন তাহলে কিন্তু এটা মারা যাবে। প্রথম দিকে কিন্তু এত চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং হবে যখন এটা অপটিক নার্ভে চলে যায়। আচ্ছা, তো তখন আর ওই যে এই থেরাপি দিয়ে লাভ না, তখন আমাদের চোখ তুলে ফেলতে হবে। তো চোখ তুলে ফেলা এটা বলে ইনিউক্লিয়েশন বলে, আমরা চোখটা তুলে ফেলবো। তো এখন চোখ তোলার পরে আমরা ওই পিছনে বায়োপসি করে দেখি যে ওই যে সংযোগ নালী যেটা অপটিক নার্ভ, ওই নার্ভের মধ্যে রয়ে গেল কিনা। যদি পুরোটা চলে আসে তাহলে সেফ, আমরা পরে ফলো আপে রাখতে থাকি। আর যদি থাকে তখন তাকে ওই যে কেমোথেরাপি দিতে হবে। আচ্ছা স্যার, যখন সেটা অ্যাডভান্স স্টেজে চলে যাও সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি থাকতে পারে, সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জানবো স্যার। ক্যান্সারের চিকিৎসা সব এই যে একই। আচ্ছা, একই। চোখের বেলায় একটা ডিফারেন্স হলো চোখের স্নায়ুগুলো তো সফট, এখানে কেমোথেরাপি দিতে বা রেডিয়েশন দিতে গেলে এই সফট টিস্যুগুলো বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে খুব মানে প্রয়োজন না হলে এটি অ্যাভয়েড করে। আর যদি প্রয়োজন হয় তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আবার কেমোথেরাপি যেগুলো, এগুলোই বড়দের মতোই একই জিনিস, কিন্তু ডোজ এবং তার ফলো আপ, যেহেতু ভালনারেবল গ্রুপ, তার কেয়ারটা অন্যরকম হবে। এগুলোই ক্যান্সার ইনস্টিটিউট আছে যারা ওই ক্যান্সারের চিকিৎসা দ্বারা দেয়, তারা এই চিকিৎসাটাও দিবে। আমরা শুধু কমিউনিকেশনে থাকি, আমরা ব্রিফ করি, ফলো আপটা আমরা করি। এভাবে এটা একটা জয়েন্ট ভেঞ্চারের মতো চলতে থাকে। আর এই ধরনের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা যেটা ফলো করা হয় বা ট্রিটমেন্টটা যখন সম্পন্ন করা হয়, তখন আসলে অনকোলজি যারা রয়েছেন তাদের আন্ডারে সম্পন্ন হয়, নাকি আপনাদের মতো যারা অপথ্যালমোলজিস্ট রয়েছেন তারা সেটিকে আসলে মনিটর করে থাকেন? এটা যে বললাম যে নাম্বারে তো কম, আমরা ওইরকম ইন্টিগ্রেটেড সেন্টার তো নাই। আমাদের চোখে আছে, কিন্তু চোখে কিন্তু অঙ্কোলজি ওইভাবে এস্টাবলিশ আলাদা করে নেই। আবার অঙ্কোলজি যেখানে আছে এখানে কিন্তু চোখের ডিপার্টমেন্টটা ওইভাবে ইন্ডিকেটেড না। সেই জন্য আমরা একটু পার্সোনাল রিলেশনে উঠে থাকি, রেফারেল সিস্টেমের মধ্যে থাকে, আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করি। এভাবে একটু কোলাবোরেশনেই এখন ম্যাক্সিমাম। আর কিছু প্রাথমিক পর্যায়ে কেমোথেরাপি হয়তো কেউ এটা পার্সোনালি অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু ওভারঅল এটা একটা কোলাবোরেশনই চলছে এখন। টিউমারটি যখন হয় তখন আসলে পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলছিলেন, কোন পরীক্ষা নিরীক্ষাগুলো একেবারে অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় তখন আপনারা সাজেস্ট করে থাকেন? আমরা তো ক্লিনিক্যালি বুঝি, যখন টিউমারটাই যদি বেরিয়ে আসে, তার মানে এর মধ্যে তার হিস্টোপ্যাথোলজি গ্রেডিং কিছু নাই। আচ্ছা, দেখাই যাচ্ছে যে টিউমারটা বেরিয়ে আসছে। এখানে চোখের যে অবয়বটা ছিল এটা তো আলসারেটেড হয়ে লস্ট হয়ে গেছে, এখন শুধু একটা মাংসের পিণ্ড এটা বেরিয়ে আসছে। তাহলে এটা আমরা বুঝতে পারি যে এটা অ্যাডভান্স স্টেজ। আর একটা হলো ইনিউক্লিয়েশন করার পরে যদি দেখি যে অপটিক নার্ভ যেটা কাটলাম পিছনে রয়ে গেছে, এটা অ্যাডভান্স স্টেজ। এগুলো পরে হিস্টোপ্যাথোলজি করে আমরা কনফার্ম করি। তবে ওই যে যেটা বললাম যে আমরা চোখ উঠায় পড়ার পরে তখন তো অন্য কোনো অপশন নেই, শুধু কেমোথেরাপি, রেডিয়েশন, রেডিও প্লাক এগুলো আপনি ইউজ করতে পারবেন। তখন তো আর চোখ সেভ করার আছে না, তখন হলো জীবন বাঁচানোর কাজ। আর শুরুতে হলো আমাদের ইম্পর্ট্যান্ট যে চোখটাও বাঁচানো যায়, দৃষ্টিও বাঁচানো যায়। ওই স্টেজে যদি আমরা পাই তাহলে ওই যে ক্রায়ো বলেন, লেজার অ্যাবলেশন বলেন, আচ্ছা, প্লাগ বলেন, অর্থাৎ সমস্যার শুরুর যে সময়টা সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ
সবুজ শাকসবজি খাবেন, যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন, ল্যাপটপ, এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন, অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে বাচ্চাদের চোখের ক্যান্সার বা রেটিনোব্লাস্টোমাটাকে প্রতিরোধ করার জন্য অভিভাবকদের আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? অভিভাবকদের বেলায় যেটা করতে হবে, আমাদের ওই স্ক্রিনিংটা, বাচ্চার যদি অসুস্থতা থাকে, টিউমার থাকে, তাহলে কিন্তু প্যারেন্টের দেখতে হবে, প্যারেন্টের চোখও পরীক্ষা করতে হবে। অনেক সময় আমরা যেটা পাই যে তার তো ডায়াগনোসিস হয় না, হয়তো 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে, কিন্তু তার একটা চোখ নষ্ট, একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো আমরা ধরে নিই যে হয়তো ওইটা ওই রকম রেটিনা নষ্টের সম্ভাবনা থাকে, চোখ ওঠানো আছে, আমরা ধরে নিই যেটা আছে। অথবা চোখ ভালো আছে কিন্তু দেখে না, ওই যে রেটিনা নষ্ট ছিল ওই জায়গাটা স্কার হয়ে সাইলেন্ট আছে। এটা হয় অনেক সময়, কোনো রেটিনোব্লাস্টোমা নেক্রোসিস্ট হয়ে ওটো স্কার হয়ে বসে থাকে। তো যেভাবে হোক আমাকে যদি শনাক্ত করতে হয় যে এটা জার্ম লাইনের কিনা, সে ব্রণ থেকে পাচ্ছে কিনা, তাহলে এটা আমরা তখন এটা প্যারেন্টকে অ্যাডভাইস করে দেব যে ওই পরবর্তী যে কোনো বাচ্চার 1 বছরের মধ্যেই সে চোখ পরীক্ষা করবে। আর একটা যেটা, সেটা হলো যে বিয়ে শাদী যখন হয় তখন ওইরকম শনাক্ত তাদের মধ্যে বিয়ে শাদী, এটা আমরা ডিসকারেজ করব। এই দুইটা ছাড়া অন্য তেমন একটা এখন পর্যন্ত আমরা ওইভাবে সুনির্দিষ্টভাবে তাকে বলতে পারবো যে আমরা এটা প্রবীণ করে দেব, সেটা পারবো না। তবে ওই যে কলম যে কোনো দিক যদি থাকে, যে ওই যে ক্যাটস আই রিফ্লেক্স যেটা, এটা কিন্তু একটা মানে তাৎপর্যপূর্ণ একটা সিগন্যাল। ওরকম যদি তারা সাথে সাথে আসতে হবে। আর চোখ টেরা, নর্মাল টেরা হইতে পারে, কিন্তু 1 বছরের মধ্যে যদি আসে এরকম, তাহলে এই টেরা পরীক্ষা না করে এই টেরাকে নিয়ে বসে থাকা যাবে না, এটা করতে হবে। অর্থাৎ আমরা স্যার এক্ষেত্রে বলতে পারি যে সামান্যতম কোনো সমস্যা যদি চোখে দেখা দেয়, সেখান থেকে আসলে ট্রিটমেন্টের দিকে চলে যাওয়া উচিত এবং যথাযথ সময়ে এবং যথাযথ ট্রিটমেন্ট নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কত কিছু খেয়ে শক্ত হাড্ডি, কত কিছু খাচ্ছি। এই খাওয়ার ফলে আসলে মুখের মধ্যে আস্তে আস্তে কিছু পরিবর্তন আসে। প্রথম হচ্ছে দাঁতের ক্ষয় হয়ে যায়, আমরা অ্যাট্রিশন বলে থাকি। এই চর্বণের যে জায়গাটি, সেই জায়গাটি আস্তে আস্তে অনেকের ক্ষয় হয়ে যায় এবং এক সমান হয়ে শুরু করে, আস্তে আস্তে শিরশির করে দাঁতটি। দেখবেন আইসক্রিম খেলে, মিষ্টি খেলে উফ করে ওঠে বয়স্করা, দাঁতে শিরশির করে ধরে বসছে, খুব কমন এটি।
এর পাশাপাশি মাড়ির রোগের প্রবণতা বেড়ে যায়, কারণ সবসময় কামড় দিতে দিতে দাঁতের যে একটি কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, একটি দাঁত আরেকটি দাঁতের সাথে মিশে থাকে একটি কন্ট্যাক্ট পয়েন্টে, আচ্ছা। ওইটা আসলে আস্তে আস্তে একটু লুজ হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ফলে খাবার ঢুকে যায়, মাড়িতে ব্যথা করে, মাড়ির মধ্যে ফুলে যায়, মাড়িতে রক্ত পড়ে, মানে মাড়ির রোগ শুরু হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, এটাও কমন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।